দেখতে পাচ্ছেন। দেখ প্রথমে বলি ইলেকট্রোকেমিক্যাল সেল, বাংলা হলো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ ইলেকট্রোকেমিক্যাল সেলের বাংলা। তড়িৎ রাসায়নিক কোষের দুটো পার্ট, একটা বললাম গ্যালভানিক সেল, ঠিক আছে, যেটা বাংলাতে লিখলো গ্যালভানিক কি হবে, আর একটা হলো ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে। সবচেয়ে আগে তড়িৎ রাসায়নিক কোষটা কি? তড়িৎ রাসায়নিক কোষ হলো একটা এমন ইলেকট্রিক্যাল ডিভাইস বলতে পারি, বা একটা এমন ডিভাইস যেটা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে আর রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ওই জন্য এখানে তড়িৎ আছে আর রাসায়নিক আছে। তাহলে যে কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, বুঝতে পারলাম? তাহলে ইনপুট কি হতে পারে? তড়িৎ শক্তি, হ্যাঁ, তখন আউটপুটটা কি হবে? রাসায়নিক শক্তি। মনে কর তোর ইনপুট যদি রাসায়নিক শক্তি হয়, রাসায়নিক শক্তি মানে ইংরেজিতে কি? কেমিক্যাল এনার্জি। তাহলে আউটপুটটা কি হবে? তড়িৎ শক্তি কিসে রূপান্তরিত হবে? রাসায়নিক শক্তি কিসে রূপান্তরিত হবে? তড়িৎ শক্তিতে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি। আর যদি তুই ইনপুটটা দিস ইলেকট্রিক্যাল এনার্জি, আউটপুটটা কি হবে? কেমিক্যাল এনার্জি। বুঝতে পারলাম? তার মানে তড়িৎ রাসায়নিক কোষ কি? যে কোষ হয় তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, নাহলে রাসায়নিক শক্তিকে, যদি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তাহলে সেই তড়িৎ রাসায়নিক কোষের নাম কি? গ্যালভানিক সেল। আর যদি তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, তাহলে সেটা ইলেকট্রোলাইটিক সেল। এইটা তোরা আগে পড়েছিস, এই ক্যাথোড যা পড়েছিস ইলেকট্রোলাইটিক সেল পড়েছিস, কিন্তু তোরা যে সেলগুলো দেখেছিস সেগুলো ব্যাটারি বলিস, সেইগুলো কিন্তু এর এক্সাম্পলগুলো। তাহলে আমরা যেটা পড়েছি তার এক্সাম্পল দেখি না, আর যে এক্সাম্পলগুলো দেখি সেই এক্সাম্পল পড়াশোনা হয়। যেমন মোবাইলের ব্যাটারি বল, বা টর্চের ব্যাটারি বল, গাড়ির ব্যাটারি বল, এগুলো সব কিন্তু গ্যালভানিক সেল। ওখানে তো আমরা এনার্জি পাই। মোবাইলের ব্যাটারিতে কি হয়? ভেতরে রিঅ্যাকশন হয় কেমিক্যাল, আমরা বাইরে কি পাই? এনার্জি পাই। বুঝতে পারলাম? বাল্ব জ্বলছে, আমরা বাইরে তড়িৎ শক্তি পাচ্ছি। আর এইটা উল্টো, এটা কি বাইরের থেকে তড়িৎ শক্তি দেবো, ভেতরে রিঅ্যাকশন করবে। যেমন আমরা পড়ি সেই ব্যাটারির সঙ্গে যুক্ত করে এক থেকে মাইনাস, এক থেকে প্লাস, ক্যাথোড অ্যানোড, ভেতরে NaCl ভেঙে যায়, Na প্লাস Cl মাইনাস, ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। বুঝতে পারলাম? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? নেই। তাহলে এখনো পর্যন্ত কি বুঝলাম? কি চ্যাপ্টার শুরু করছি আমরা? ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রির দুটো পার্ট, একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আর একটা কন্ডাক্ট্যান্স। ইলেকট্রোকেমিক্যাল সেলের দুটো পার্ট, গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের ডেফিনেশন কি? যে কোষ তড়িৎ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে করলে গ্যালভানিক সেল, আর তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে করলে ইলেকট্রোলাইটিক সেল। আগে আমরা কোনটা পড়বো? গ্যালভানিক সেল। তো একটা অতি পরিচিত গ্যালভানিক সেলের উদাহরণ হলো ড্যানিয়েল সেল। অতি পরিচিত গ্যালভানিক সেলের উদাহরণ হলো ড্যানিয়েল সেল। তো আমরা পড়বো এবারে গ্যালভানিক সেল। একবার যখন বসতো গ্যালভানিক সেল কি জিনিস? গ্যালভানিক সেলে কি হয়? কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত। ঠিক আছে, এটা শুরু করার আগে তোদের আমি জিজ্ঞেস করছি, বলতো ক্যাথোড কাকে বলে? ক্যাথোডের ডেফিনেশন আর অ্যানোডের ডেফিনেশন বল। তাহলে বলছে যেটা
ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা ক্যাথোড, আর যেটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটা অ্যানোড। অন্য কিছু ডেফিনেশন? তাহলে ক্যাথোড তুই বলতে চাইছিস কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। নেগেটিভ, ঋণাত্মক প্রান্তের সঙ্গে, মানে ক্যাথোড নেগেটিভ, আর অ্যানোড পজিটিভ। ঠিক আছে, দেখ ক্যাথোডের অ্যাকচুয়াল ডেফিনেশনটা আমি বলি। ক্যাথোডের অ্যাকচুয়াল ডেফিনেশন হলো যে তড়িৎ দ্বারে, ইংরেজিতে বলে ইলেকট্রোড, তাহলে যে তড়িৎ দ্বারে কি হয়, বিজারণ ঘটে। কি ঘটে? বিজারণ ঘটে। ক্লিয়ার? বিজারণ মানে মনে করে একটা ধাতব আয়ন আছে, এটা Mn+, তাহলে মাথার জারণ অবস্থা কত? N+। এটা হঠাৎ করে ধাতুটাকে তৈরি করলে, তার মানে কি করলো? এ নিশ্চয়ই n সংখ্যক ইলেকট্রন নিয়েছে। n সংখ্যক ইলেকট্রন কম ছিল, n সংখ্যক ইলেকট্রন নিয়ে নিল, তাহলে একটি নিউট্রাল হয়ে গেল। তাহলে ছিল মাথায় কত? n+, এখন কত? 0। তাহলে জারণ সংখ্যা n+ থেকে 0 হয়েছে, কমেছে না বেড়েছে? তাহলে বিজারণ হয়েছে। যে তড়িৎ দ্বারে বিজারণ ঘটে সেটা ক্যাথোড, মানে লিখে নেয়, একটু পরে অনেক কিছু ক্লিয়ার হবে। আর অ্যানোড কি হবে? জারণ ঘটে। যে তড়িৎ দ্বারে জারণ ঘটে সেটা কি বেটা? অ্যানোড। যেমন মনে কর উল্টোটা, এর উল্টোটা, একটা ধাতব পরমাণু আছে, সে বললো কি, সে হঠাৎ করে তৈরি করলো Mn+। তার মানে এইভাবে লিখতে পারি, তার কতগুলো ইলেকট্রন ছাড়তে হবে। তার মানে যদি ইলেকট্রন কেউ নেয় তাহলে বিজারণ, আর যদি কেউ দেয়, এখানে ইলেকট্রন কি করছে? দান করছে, আর কি করছে? গ্রহণ করছে। ও তো বাদ দাও, মাথায় ছিল 0, n+1, জারণ সংখ্যা কি হয়েছে? এখানে বেড়েছে, তাহলে জারণ। যদি কমে তাহলে বিয়োগ জারণ, বিজারণ। বুঝতে পারলাম? তাহলে ক্যাথোডের ডেফিনেশন এটা, অ্যানোডের ডেফিনেশন এটা। সে যে সেলই হোক, আমি গ্যালভানিক সেল করে লিখছি, মুছে দিচ্ছি গ্যালভানিক ফর লিখ। এইটা হলো ক্যাথোড অ্যানোডের ডেফিনেশন। ফটো তো ভিডিও তো হচ্ছে, পাবি তো, ওটা ইউটিউবে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? এইগুলো ওখান থেকে পড়লে যাবে। তাহলে বুঝতে পারলাম এটা কিন্তু যে কোনো তড়িৎ রাসায়নিক কোষের জন্য। অ্যাকচুয়ালি আমরা ক্যাথোড অ্যানোডের যে ডেফিনেশনগুলো দিই অর্ধেক পড়ে দিই। আমরা একটু আগে বললাম যে আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়েছি, পড়ি নাই, সরি, তড়িৎ রাসায়নিক কোষের শুধুমাত্র আমরা ইলেকট্রোলাইটিক কোষটা পড়েছি। মানে পড়ে গিয়ে ইলেকট্রোলাইটিক সেল মানে কি? তড়িৎ বিশ্লেষণ কোষ, মনে পড়ছে? তড়িৎ বিশ্লেষণ ওই নিয়ে ক্যাথোড অ্যানোড পড়েছিস, ওই জন্য তোদের মাথায় ঢুকে আছে নেগেটিভ মানে ক্যাথোড, পজিটিভ মানে অ্যানোড। এইটা ডেফিনেশন নয়, অরিজিনাল ডেফিনেশন স্যার যেটা লিখলে একটু লিখেছে, যেখানে বিজারণ হয় ক্যাথোড, যেখানে জারণ হয় সেখানে। আরেকটা জিনিস আমি বলতে পারি যে যেটা ক্যাথোড সম্পর্কে দুটো জিনিস একদম কনফার্ম থাকে, যে ক্যাথোডে কি হবে? জারণ না বিজারণ? বিজারণ। আর ক্যাথোড সবসময় কোন দিকে থাকবে? রাইট হ্যান্ড সাইড, মানে ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। আর অ্যানোডে কি হবে বেটা? জারণ হবে। অ্যানোড সবসময় কোন দিকে থাকবে? লেফট হ্যান্ড সাইড। এটা অনেকেরই ধারণা ক্লিয়ার থাকে না, এমন লোকের থাকে না, শুনলে পরে ওদের বিশ্বাস হবে না, যারা ভাববেন। তাহলে ক্যাথোডে বিজারণ রাইট হ্যান্ড সাইড, অ্যানোডে জারণ লেফট হ্যান্ড সাইড। এইবার আমি শুরু করছি, দুটো জিনিস প্রথমে বুঝিয়ে দিই, ঠিক আছে? আমরা যেটা জানি সেটাকে বলি। আমরা এইটা জানি, কোনটা জানি? ইলেকট্রোলাইটিক সেল, বাংলাতে তড়িৎ বিশ্লেষণ কোষ। কি হয় বেটা? তোরাই বললি, পড়বো বললাম। গ্যালভানিক সেলের আরেকটা নাম হলো ভোল্টিক সেল, ঠিক আছে? তো গ্যালভানিক সেলের ক্ষেত্রে কি হয়? একটা ছবিটা অন্যরকম, এটা বলবো আমরা, ডিটেলসে জানবো, কিন্তু অবাক হয়ে যেতে হবে আমাদেরকে, পুরো জানবো আমরা। গ্যালভানিক সেলের ক্ষেত্রে তুই দেখিস এরকম টাইপের হবে ছবিটা। এই দিকটা ক্যাথোড কনফার্ম, কেন বল? বলেছিল ক্যাথোড কোন দিকে হবে?
রাইট সাইডে, আর এদিকটা কনফার্ম। কিন্তু এখানে ক্যাথোডটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। আর অ্যানোড কি? তাহলে বুঝতে পারলাম ওই ডেফিনেশনটা ভুল, যে নেগেটিভ হলে ক্যাথোড আর পজিটিভ হলে। এইবার আমি এই জিনিসটার নিয়ে তো ডিটেলস আলোচনা করব। আমি দেখিয়ে দিই যে আমার যে ডেফিনেশন সেটা দু ক্ষেত্রেই চলবে। তাহলে এই ডেফিনেশনটা তো সবার ডেফিনেশন, যে ক্যাথোড নেগেটিভ অ্যানোড পজিটিভ। ম্যাক্সিমাম জন এই ডেফিনেশনে হাঁটে, এইটা অরিজিনাল ডেফিনেশন নয়। আমার ডেফিনেশন এখানে খাটছে কিনা দেখিয়ে দিই, এটা তো আমরা পড়ে এসেছি আগেই। আচ্ছা, এখানে উপরটা কি হলো সব বলবো পরে, ঠিক আছে? এখানে তুই কি হচ্ছে না, এদিক থেকে এদিকে তড়িৎ শক্তি আসবে, তো এখানে একটা বাল্ব লাগালে বাল্ব জ্বলতে থাকবে, ঠিক আছে? সেটা পড়া হবে। এইখানে দেখ প্লাস গেছে, তাহলে কে গেছে? মনে করে এনএ প্লাস গেছে। তাহলে এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঘটেছে না, এনএ প্লাস এখানে এসেছে, কি হয়েছে? এনএ, তার মানে ইলেকট্রন গ্রহণ করেছে নিশ্চয়ই। সোডিয়াম এখানে এনএ তে রূপান্তরিত হয় তো, তাহলে ছিল মাথায় +1 হয়ে গেল 0, জারণ না বিজারণ? বিজারণ। আর Cl মাইনাস এখানে যে কি হবে? Cl হবে, তাহলে Cl মাইনাস যদি আমার Cl হয়, মাথায় ছিল -1 0, বাড়লো না কমলো? বাড়লো, কারণ -1 থেকে 0, তাহলে জারণ। তো ঠিকই, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। এটা অরিজিনাল ডেফিনেশন। এইবারে সোজা কথা, এটা ক্যাথোড কেন হলো না, ক্যাথোড রাইট হ্যান্ড সাইডে, বুঝতে পারলাম? দিতেই হবে আমাদের, আর অ্যানোডকে দিকে দিতে হবে। তাহলে এটা অরিজিনাল ডেফিনেশন। এবার এখানে বিজারণ ঘটলো বলে এটা ক্যাথোড, এদিকে জারণ ঘটলো বলে এটা। উল্টোগুলো লিখতে মানে লেখা লিখতো, কিন্তু ওটা অ্যাকচুয়াল নিয়ম না, নিয়ম এটা। তাহলে অরিজিনাল ডেফিনেশন হলো এটা, যেখানে বিজারণ ঘটে সেটা ক্যাথোড। সে তো গ্যালভানিকের জন্য বলতে পারবি, ইলেকট্রোলাইটিকের জন্য বলতে পারবি। আর তুই যদি বলিস আমি চার্জ দিয়ে বলবো, তাহলে বলবি যে ইলেকট্রোলাইটিক সেলের নেগেটিভ তড়িৎদ্বার আর গ্যালভানিক সেলের পজিটিভ তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। দুটোই বলতে পারবি। প্রশ্ন হলো আমরা তো জানতামই না স্যার যে ক্যাথোড নেগেটিভও হতে পারে, এখন তো জানলি। কেননা সেলটাই তো দু রকম, ইলেকট্রোকেমিক্যাল সেল দু রকম। যেখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, নেগেটিভটা ক্যাথোড। যেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, রাসায়নিক শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেখানে পজিটিভটা। এইটার গল্প জানতাম আমরা অল্প স্বল্প, আজকে দেখে নিলাম যে হ্যাঁ এটা তো বিজারণ, তাহলে ক্যাথোড, আর এটা তো জারণ অ্যানোড। হ্যাঁ না না, এইটার গল্প ক্লিয়ারলি পড়বো। এখানে জেনে গেছি যে এখানে ক্যাথোডের দিকে অ্যানোডের দিকে সাইনটা আলাদা, তো এখানে সাইন কেন আলাদা হলো সব দেখে নেবো। এটুকু কনফার্ম যেখানে বিজারণ হবে, ক্লিয়ার? বলতে পারলাম। এইবারে ব্যাপার হলো যে যখনই কোন একটা ধাতব রড, ধাতব রড মানে মনে কর এটা একটা কপার সিইউ রড, এটাকে তুই ডুবিয়েছিস কোনো একটা দ্রবণে, সেই দ্রবণটা কার? Cu+2 এর। কি করে? এর সময় যে কোনো অ্যানায়ন নিতে পারিস। মনে করে দ্রবণটা Cu এসব করে বলে, তাহলে দ্রবণে Cu+2 আছে, রডে কি আছে? কপার। তাহলে দুটো জিনিস আছে, দ্রবণে কপারও আছে, কপার+2 হতে পারে। এই ঘটনাটাও ঘটতে পারে, এটাও হতে পারে, উল্টো হতে পারে। উল্টো মানে কি? কপার+2 হতে পারে, কপার+2, এইখানে প্লাস দুটো ইলেকট্রন, তাহলে কপার কি ছাড়ছে? ইলেকট্রন ছাড়ছে। বা এটা বাবা মাথায় ছিল কত? হলো কত? জারণ না বিজারণ? জারণ। +2 দুটো ইলেকট্রন দিলে মাথায় ছিল, জারণ না বিজারণ? জারণ বিজারণ। বুঝতে পারছি না? আসতে পারছি? খুব সহজ, এরকমই থাকবে। হ্যাঁ, তাহলে আমার যদি কোনো একটা ধাতুকে ওরই আয়নে ডোবানো থাকে, একটা ধাতুকে যদি ওই ধাতব পরমাণুর আয়নেই ডোবানো থাকে, তাহলে হয় ধাতুটা দ্রবণে আসবে আয়ন রূপে, কোনটা কথা বলছেন স্যার? এইটার মানে কি ঘটবে? জারণ। আর নাহলে দ্রবণ থেকে আয়নটা ধাতু হিসাবে অধক্ষিপ্ত হবে, এই +2টা কপার হবে, এখানে জমা হবে, মানে নিচেরটা কথা বলছি। তার মানে কোনো একটা ধাতব রড যদি দ্রবণে ডুবিত থাকে, তাহলে হয় বিজারণ হবে, আর নাহলে যদি এইটা হয় তাহলে কি অ্যানোড, তাহলে জারণ। আর যদি এইটা হয় তাহলে কি ক্যাথোড, কারণ এটা কি বিজারণ। তাহলে বুঝতে পারলে? হ্যাঁ না না, এটা অনেক কিছু আরো গল্প করা যেতে পারতো, যেহেতু আমাদের বোঝা নিয়ে কাজ, টাইম বেশি নষ্ট করলাম, এই কথা বোঝাতে পেরেছি। হ্যাঁ না না, এইবার আমি তোদেরকে ভালো করে বোঝাই। মনে কর এইখানে আমি একটা জিঙ্কের দণ্ড নিয়েছি, তার দণ্ড, তাহলে ডোবাবো কোথায় আমি? Zn+2 তে, মানে জেনারেশন করে ডোবালি। তাহলে এটা জিঙ্কের দণ্ড, Zn+2 মানে জেনারেশন করে ডোবালি।
আর এইখানে মনে করতে একটা কপারের দণ্ড নিয়েছিস কিসের বালি সিইউ এর উপর মানে সিইউ প্লাস 2 আছে এটা বালি ক্লিয়ার এইবারে এই দুটোতেই কি হতে পারে জারণ বিজারণ হতে পারে আমি বললাম কি এই দুটোকে যুক্ত করে দিলাম একটা ইউ আকৃতির নল দিই এই নলটার নাম হলো লবণ সেতু কি নাম লবণ ইংরেজিতে বলে সল্ট ব্রিজ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সল্ট ব্রিজ কি সল্ট ব্রিজ হলো ইউ টিউব ইউ শেপ টিউব মোবাইলের ইউটিউব লো ইউ আকৃতির একটা নল এটার ভিতরে কি থাকে এটার ভিতরে লবণ ভরা থাকে আবার যেমন তোমার লবণ হলে হবে না নুন ভরে দিলে হবে না কেমন লবণ হতে হবে যার ক্যাটায়ন আর অ্যানায়নের বেগ সমান যেমন KCl যেমন NH4 প্লাস আর NO3 মাইনাসের বেগ সমান তাহলে KCl নিতে পারিস অ্যামোনিয়াম নাইট্রেট এই জাতীয় লবণ মানে ক্যাটায়ন যত জোরে যতটা স্পিড অ্যানায়নের স্পিড ততটাই হবে কারণ এইদিকে মনে কর ক্যাটায়ন গেল অ্যানায়নটা তো ততটা পথই আসতে হবে নাহলে একদিকে চার্জ বেড়ে যাবে একদিকে কমে যাবে বুঝতে পারছিস তো আমার কথা যদি পজিটিভ এদিকে যায় নেগেটিভ এদিকে আসে ব্যালেন্স হয়ে যাবে আর পজিটিভ অতটা চলে গেলে কিন্তু নেগেটিভ মাঝ পথে এসে বসে আছে তাহলে কি করে হবে হ্যাঁ না তো সেই জন্য ক্যাটায়ন আর অ্যানায়নের স্পিড সমান হবে এরকম লবণ লিখতে হবে যেমন এটা একটা বটে KCl এটা একটা বটে অ্যামোনিয়াম নাইট্রেট লবণটা যদি জলে গুলিয়ে দিতে পারবে ওই জন্য লবণটাকে একটু পেস্ট টাইপের যেমন তোরা ইয়ে দেখেছিস ওই এনসি হ্যাঁ ওরকম টাইপের একটা জিনিসের সঙ্গে লবণটাকে মিক্স করা হয় যেটাকে এগার এগার বলে সেই মিক্সচারটাকে কি করা হয় সেই মিক্সচারটাকে এই ইউ শেপ টিউবটাতে ভরা হয় এটা যে ইউ শেপ হবে তার কোনো মানে নয় আমি যেগুলো এমএসসি তে ব্যবহার করেছি সেগুলো সব এরকম থাকতো বুঝতে পারছিস তো নম্বরটা মুছে দিলে যা হবে তো যাই হোক তাহলে কি এটা সল্ট ব্রিজ এটার কাজ হলো এটা ক্যাথোড এটা অ্যানোড এই দুটো এটা অর্ধ কোষ এই গোটাটা একটা কোষ এটা হাফ এটা হাফ তাহলে দুটো যে হাফ সেল গোটাটা কি পুরো একটা সেল হাফ সেলের মধ্যে তাড়িতিক প্রসমতা বজায় রাখা কি করে সল্ট ব্রিজ তৈরি হয় এগার এগারের সাথে KCl অ্যামোনিয়াম নাইট্রেট এই জাতীয় লবণ মিক্স করে পরে সল্ট ব্রিজ আর এই আকৃতির নলে এটা ভরা হয় সল্ট ব্রিজ তৈরি হয় এই কাজটাও বললাম বই আছে তাকে দেবো বলে বুঝলি বুঝতে পারলি চলো ওটা কাজের জায়গায় যাই যেই তুই যুক্ত করলি সল্ট ব্রিজের কি জিনিসটা বোঝালাম যেই তুই মনে কর যুক্ত করলি কাকে এই সল্ট ব্রিজ দিয়ে এই দুটো দিক যেই তুই যুক্ত করলি এই তোর সল্ট ব্রিজ এই দিকটাতে জারণ হবে কেন হবে পরে বলে দিচ্ছি জারণ হবে মানে কি হবে বল জারণ মানে কি Zn থেকে Zn+2 না Zn+2 থেকে Zn Zn থেকে কারণ Zn মানে মাথায় কি আছে 0 যদি +2 হয় তাহলে বাড়ছে তাহলে ইলেকট্রন ছাড়বে কটা দুটো এটা কি বলে জারণ এইটা এখানে হবে কি না তার মানে দ্রবণে Zn+2 আসছে Zn থেকে Zn+2 কেন হবে না এটা কোন দিকে আছে এটা আছে লেফট হ্যান্ড সাইডে কে থাকে অ্যানোড আর অ্যানোডে কি হয় অ্যানোডে হয় জারণ সেই জন্য হলো তাহলে স্যার এইটা কোন সাইডে আছে রাইট হ্যান্ড সাইডে কে থাকে ক্যাথোড আর ক্যাথোডে কি হয় বিজারণ তাহলে বিজারণ হতে গেলে কি Cu+2 থেকে Cu না Cu থেকে Cu+2 তার মানে দ্রবণে Cu+2 আছে Cu+2 সেটা কি তৈরি করছে Cu তাহলে মাথায় +2 দুটো ইলেকট্রন নিচ্ছে এ দিচ্ছে ও নিচ্ছে তাহলে বুঝতে পারলাম না তাহলে এটা কি বলে জারণ না বিজারণ এই কোন ধরনের প্রবলেম আছে হ্যাঁ না না কি বুঝতে পারলাম ওই দিকটা ক্যাথোড এই দিকটা ওইদিকে বিজারণ এদিকে জারণ এইবারে ভাব তাহলে এটা রাইট হ্যান্ড সাইডে আছে ক্যাথোড বিজারণ ঠিক আছে এবারে কি করে বুঝবো যে এখানে ক্যাথোড পজিটিভ না নেগেটিভ কি করলো এখানে ইলেকট্রনগুলো কপার +2 যখন দ্রবণে এলো তখন কি করলো ইলেকট্রন নিল কার কাছ থেকে নিল রড থেকে মনে করে নিল তাহলে রডের চারদিকে কি হয়ে যাবে প্লাস
হয়ে যাবে রডটাই তো দিয়েছে প্লাস গুলো তাই না আর এইখানে কি হচ্ছে এই ইলেকট্রন ছাড়ছে যেটা যখন আসছে তখন ইলেকট্রন তাই ইলেকট্রনগুলো জমবে কার পাশে এর পাশে তাহলে এখানে ছাড়ছে বলে চারপাশে ইলেকট্রন জমবে তাহলে এটা হয়ে গেল মাইনাস তাহলে দেখে তোর অ্যানোড কি মাইনাস আর এখানে চারদিকে প্লাস জমলো তাহলে কি হয়ে গেল তাহলে ক্যাথোড কি প্লাস অ্যানোড মাইনাস ক্যাথোড আর বুঝতে পারলাম হলো কি না এইবারে তার মানে এটা উচ্চ বিভব আর এটা যদিও এখন বিভবের কথা বলি না কি হয় আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি সেগুলো দেখবি এইরকম টাইপের ব্যাপারটা হয় এরকম আমরা ভিতরটা দেখতে পাই আমরা শুধু বাইরেটা দেখতে পাই এই যে লেয়ারটা দেখছিস নেগেটিভ আর ভিতরে যে রডটা যেটা পজিটিভ বুঝতে পারলাম এই গোটাটাই পজিটিভ 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 আর এইগুলো সব কি নেগেটিভ 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 তাহলে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার পজিটিভ নেগেটিভ ওই জন্য বিভব তৈরি হয় এখানে 1.5 ভোল্ট হয় 1.5 ভোল্ট বেশি হতে পারে এখানেও তাই হবে নেগেটিভের পাশে পজিটিভ কেন দ্রবণে জেনেট প্লাস টুকলো ওগুলো কোথায় যাবে নেগেটিভের পাশেই থাকবে তাহলে এখানে নেগেটিভের পাশে কি পজিটিভ তাহলে এখানে একটা বিভব তৈরি হলো আর এখানে পজিটিভের পাশে নেগেটিভ কি করে ওই ইলেকট্রনগুলো ছেড়ে চলে দ্রবণে তো আছে হ্যাঁ তাহলে পজিটিভের পাশে কি সরি ইলেকট্রনগুলো নয় দ্রবণে যে আয়নগুলো আছে CO4 2 বুঝতে পারলাম কারণ এখানে ইলেকট্রন ছাড়া না ইলেকট্রন নিয়েছে তাহলে এখানে যে আয়নগুলো আছে দ্রবণের সেগুলো নেগেটিভ লেয়ার তাহলে এখানে পজিটিভ নেগেটিভ লেয়ার এখানে নেগেটিভ পজিটিভ এটার একটা বিভব এটার একটা বিভব এটা পজিটিভ এটা নেগেটিভ এটা হায়ার বিভব এটা লোয়ার বিভব তাহলে কার বিভবটা হায়ার ক্যাথোডেরটা কারটা লোয়ার অ্যানোডের এবারে যেই তার দিয়ে যুক্ত করে দিবি সঙ্গে সঙ্গে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি প্রবাহ হবে তড়িৎ প্রবাহ কি প্রবাহ তড়িৎ প্রবাহ আর যেদিকে তড়িৎ প্রবাহ হয় তার উল্টো দিকে কি প্রবাহ হয় ইলেকট্রন প্রবাহ হ্যাঁ না বুঝতে পারলাম তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হয় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তাহলে এখানে ক্যাথোড কি হয় পজিটিভ কারণ ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোড কি হয় নেগেটিভ কারণ অ্যানোডে জারণ হয় তাহলে স্যার ওখানে তো ক্যাথোডে বিজারণ হচ্ছিল তাহলে ওখানে কেন আমার নেগেটিভ হলো ক্যাথোড এখানে তো পজিটিভ হওয়ারই তো কথা দু জায়গাতেই ক্যাথোডে বিজারণ ওইখানে ইনপুটটা আলাদা এখানে ইনপুটটা আলাদা এখানে ইনপুট রাসায়নিক বিক্রিয়া এগুলো প্রথমে হলো তারপর না পেলি আমরা প্রথমে তড়িৎ দিন দিচ্ছিস না এটা পেছিস ঠিকই করে দিচ্ছিস যেটা নেগেটিভ এটা পজিটিভ যাই হোক বুঝতে পারলাম এবার হ্যাঁ না এইবার মনে কর তুই যদি ছবি আঁকতে না পারিস তাহলে এটা কি করে রিপ্রেজেন্ট করবি মানে বারবার যদি আমার দরকার পড়ে এটাকে দেখানো বারবার ছবি আঁকানো সম্ভব নয় বোঝাতে পারলাম হ্যাঁ তাহলে কি করে রিপ্রেজেন্ট করবি দেখ এই দিক থেকে ওই দিকে যাবো এই দিক থেকে যা যা পাবো দেখে দেখে যাবো বলবে স্যার ওই দিক থেকে কেন আসবো না বাংলা লিখি না উর্দু লিখি বাংলা ওই দিক থেকে লিখবো তাহলে এই দিক থেকে যে আসি প্রথমটাকে পেলাম জিঙ্ক তাহলে জিঙ্ক লিখলাম ক্লিয়ার জিঙ্কের ভেতর দিয়ে নিই কি পেলি কার দ্রবণ পেলি জিঙ্কেরই +2 আয়নের দ্রবণ হলো নেক্সট এরকম দাগ আচ্ছা মাঝে এই দাগটা কেন না ওই যে প্লাস মানে সলিড থেকে লিকুইড ফেজ চেঞ্জ মাঝে এটা কি সলভেন্ট তাহলে এটা একটা হাফ সেল এটা কি হাফ সেল কি হাফ সেল লেফট হ্যান্ড হাফ সেল যেটা আমরা কি বলি অ্যানোড যেখানে কি হচ্ছে জারণ দেখ সব দেখতে পাচ্ছিস কিনা এইভাবে ভাবতে পারিস যে এদিকে তো Zn+2 আছে তো কেমন করে লিখলে জারণ হবে Zn+2 লিখলে নাকি Zn+2/Zn লিখলে সেটাও ভাবতে পারিস আমি ভাব যে আমরা বাংলা লিখি এইবার তুই সাঁতার কাটতে ভেতর দিয়ে এসে পড়ে এখানে এলি না এখানে চলে আসতে পারি যখনই কাজ দিই তখন কাকে পেলি কপার +2 পেলি তারপরে আবার কপার থেকে বেরিয়ে গেল তাহলে দেখ এখানে কি হচ্ছে এটা কি বলে আমার এটা রাইট হ্যান্ড হাফ সেল তার নাম কি ক্যাথোড বুঝতে পারলাম ক্যাথোডে কি হয় বেটা বিজারণ দিকে ক্যাথোড হয় রিডাকশন এটাও ভাব যেখানে দুটো অপশন আছে কপার বাই কপার +2 লেখা বা কপার +2 বাই কপার লেখা কিন্তু এটা লিখলে তো বিজারণটা হবে এটা কি অ্যানোড কি আমার নেগেটিভ আর ক্যাথোড কি আমার
পজিটিভ থেকে নেগেটিভে কি প্রবাহ হয়? তড়িৎ প্রবাহ। আর নেগেটিভ থেকে পজিটিভে কি প্রবাহ হয়? ইলেকট্রন প্রবাহ। তাহলে স্যার এখানে যা পড়ালে একটা আইডিয়া বল, তাহলে এই গোটাটা একটা কি গ্যালভানিক সেল, তার মধ্যে এদিকটা হাফ সেল, এদিকটা হাফ সেল, এইদিকে ক্যাথোড, এইদিকে অ্যানোড, ক্যাথোড ডান দিকে, অ্যানোড বাঁ দিকে, ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ, ক্যাথোড পজিটিভ, অ্যানোড নেগেটিভ, ক্যাথোড থেকে অ্যানোডে তড়িৎ প্রবাহ, অ্যানোড থেকে ক্যাথোডে, বুঝতে পারলাম? দেখেই বুঝতে পারবি। দেখ দেখ ক্যাথোড, অ্যানোডে কি জারণ, ক্যাথোডে কি বিজারণ। কোনো অসুবিধা আছে? হ্যাঁ না না, এই বন্ধ ক্লিয়ার, পরিষ্কার হওয়ার পাচ্ছি? আমার মনে লাগছে, ঠিক আছে, স্টপ করো। এই সেলটা যেটা পড়লাম এত কষ্ট করে, এটাই হলো ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল, ঠিক আছে? এইটাকে ধরে পড়ে আমরা বেসিক গুলো বুঝবো, আর ড্যানিয়েল সেলের এ টু জেড বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? এইবারে ভাব, স্টপ কর। অন করে নে। এইখানে একটা ব্যাকেট থাকবে, তারপরে Cu প্লাস 2 Cu, ওটা একটা তো ব্যাকেট ছিল না, তখন জাস্ট বোঝাচ্ছিলাম। কারণ দেখ এইগুলো কঠিন পদার্থ, যদি বিশুদ্ধ কঠিন হয় তাহলে এদের ক্ষেত্রে গাঢ়ত্ব বা সক্রিয় ভর, এদের সক্রিয় ভর কত? 1, এইটারও সক্রিয় ভর 1, সেটা কিছু লেখার দরকার নেই। কিন্তু যে দ্রবণটা যা যেটা প্লাস 2, সেই গাঢ়ত্বটা লেখা থাকবে এইখানে। মনে কর এটা x মোলার, এটা y মোলার, এরকম লেখা থাকবে। তাহলে এটা হলো একটা ড্যানিয়েল সেল, যেটা এতক্ষণ ধরে তোরা বললি। ক্লিয়ার? ওটা এইবার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি জেডেরটা ডান দিকে বাঁ দিকে গেছিলেন আর কপারটা ডান দিকে, যদি উল্টো আঁকতেন তাহলে তো কপার হয়ে যেত আমার অ্যানোড আর জেডেন হয়ে যেত ক্যাথোড। আচ্ছা একটা জিনিস শুধু আমি বোঝাই, আচ্ছা জিঙ্কে আমার হয়েছিল কি? এটা কি ওটা অ্যানোড না ক্যাথোড? ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই দিক থেকে যদি দেখি কি পাবো, অ্যানোড পাবো না ক্যাথোড পাবো? তাহলে আমি এখানে লিখছি অ্যানোড, এখানে অ্যানোড রিঅ্যাকশন লিখবো, মানে অ্যানোড বিক্রিয়া লিখবো। ভালো করে শিখতে হবে, বিক্রিয়া লেখা খুব সহজ, দেখে দেখে লিখতে পারো। কি হয় অ্যানোডে? জেডেন থেকে জেডেন প্লাস 2, আর কিছু লিখতে হবে না, প্লাস দুটো ইলেকট্রন। কি হচ্ছে? কি হয় ক্যাথোডে? এটা ক্যাথোড রিঅ্যাকশন। ক্যাথোডে দেখ কপার প্লাস 2 থেকে কি হচ্ছে? তাহলে এখানে প্লাস 2 ইলেকট্রন, এই দুটোকে যোগ করিস যদি, অ্যানোড আর ক্যাথোড মিলেই তো গোটা কোষটা, তাহলে এটাকে বলতে পারি আমি সেল রিঅ্যাকশন। আমি শর্টকাটে রিঅ্যাকশন লিখলাম, রিঅ্যাকশনের বানান ছোট করে লিখেছি। যখন যোগ করবি তখন এইখানকার ইলেকট্রন সংখ্যা আর এইখানকার ইলেকট্রন সংখ্যা যেন সেম হয়। যোগ করার পর যেন এখানে ইলেকট্রন না দেখতে পাওয়া যায়। বলবি স্যার কোনো গ্যারান্টি আছে সেম হবে? যদি কোনো কারণে এখানে 2 আসে আর এখানে 3 আসে, তো ধরলে কিছুক্ষণের জন্য এটা 3, তখন করবো কি এই দুটাকে গুণ করবো 3 দিয়ে, গোটাটাই এখান থেকে এখান থেকে, আর এইখান থেকে এটাকে গুণ করবো কত? 2 দিয়ে। কার এখানে কত থাকে? 3, তাহলে 3 দুগুণে 6, ওটাও 6। বুঝতে পারলে পারি না? কিন্তু সেক্ষেত্রে এটাও 3 হয়ে যেত, শুধু ওইটাকে তো করা যাবে না, এটাও 2 হয়ে যেত। বুঝতে পারলাম? আপাতত কোনো ঝামেলা না। তো যদি 6 হতো তাহলে তখন n এর মান হতো 6। n মানে কতগুলো ইলেকট্রন আদান প্রদান হচ্ছে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে, n এর মান কত হতো? 6। কিন্তু এখন কত n এর মান? এখন তো দুটোই 2 আছে, তাহলে গুণ করার কোনো দরকার নাই, আর করছি যদি তাহলে 1 দিয়ে কর, তাহলে এখন n এর মান কত? 2। মানে কাটার জন্য যে লসাগু করবি, যেমন 2 আর 3 এর লসাগু 6, ওইটা। তাহলে এখানকার ইলেকট্রন সংখ্যা আর এখানকার ইলেকট্রন সংখ্যা লসাগুটা হলো এই। বুঝতে পারলাম? এখানে সমান আছে, কেটেই গেল। তাহলে আমি লিখছি এখানে Zn প্লাস Cu প্লাস 2, সেখান থেকে কি আছে? Zn প্লাস 2 প্লাস Cu। এটাকে বলে কোষ বিক্রিয়া। এটা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে, এটাকে বলে। এইবারে দেখ, একটু আগে দেখলি যখন Znটাকে ডোবানো ছিল Zn প্লাস 2 তে, তখন এই চারিদিকে মাইনাস প্লাস এর ব্যাপার হলো না? এটা কি ছিল আমার? মাইনাস। তাহলে এর চারিদিকে কি ছিল? মাইনাস। আর তারপরে কি ছিল? প্লাস। তার মানে এটা বিভবের তৈরি হয়েছিল। হ্যাঁ,
কত 1.5 ভোল্ট না 2 ভোল্ট কি করে জানবো? তো আমি লিখবো কি করে? ই দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? ই, ঠিক আছে? ই মানে তড়িৎদ্বার বিভব। কার তড়িৎদ্বার বিভব? ধরলে জিঙ্কের, ঠিক আছে? জিঙ্কেতে কি হচ্ছে? জেডএন থেকে জেডএন প্লাস 2 তাহলে লিখলাম জেডএন থেকে জেডএন প্লাস 2। ধরলে প্রমাণ অবস্থায় হচ্ছে, কি করে জানবো প্রমাণ অবস্থায় হচ্ছে? প্রমাণ অবস্থা, এটার মানে হলো কি? প্রমাণ অবস্থা। এই জিরোটা মানে কি? প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা কখন? যখন টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 299 কেলভিন, চাপটা 1 atm, আর যে আয়নগুলো থাকবে দ্রবণে সেই আয়নগুলোর গাঢ়ত্ব 1 মোলার। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি 1, যদি আংশিক চাপ হয় তাহলেও 1, ওই জন্য দেখেছি এটা। তো এখানে x এর মান 1 হয়ে যাবে, তখন y এর মানও তখন প্রমাণ অবস্থা। তো ধরলে এটা 1 করে এটা 1 তাহলে প্রমাণ। তাহলে আমি মাথায় তখন নট দিতে পারি। তাহলে এটা কি বলতে পারি? দেখ এটা কি বললাম? বিভব, প্রমাণ বিভব, তড়িৎদ্বার বিভব। তাহলে প্রমাণ তড়িৎদ্বার বিভব। জারণ না বিজারণ? জারণ। কার জারণ? জিঙ্কের। তাহলে জিঙ্কের প্রমাণ জারণ বিভব। বুঝতে পারলাম? জিঙ্কের প্রমাণ জারণ বিভব। তাহলে এইখানে কি লিখবো বল? এখানে n = 2 টা নিচে করে দিই, ধরা করি। কি লিখবো বল? প্রথম পদটা কার জন্য লিখছি? কপারের জন্য। প্রমাণ জারণ পড়ে না বিজারণ পড়ে? বিজারণ। তাহলে Cu + 2 বাই, তাহলে কপারের প্রমাণ বিজারণ বিভব। এইটা জারণ বিভবের মান হলো 0.76 ভোল্ট, আর এই বিজারণ বিভবের মান হলো 0.34 ভোল্ট। বুঝতে পারলাম? হ্যাঁ, যেমন তুই অ্যানোড রিঅ্যাকশন নিলি আর ক্যাথোড রিঅ্যাকশন নিলি, নি কি পেলি? সেল রিঅ্যাকশন। কি করে করলাম দেখতে পেলি? খুব সহজ, টাকাও খালি। অ্যানোড রিঅ্যাকশন, এই দেখো ক্যাথোড রিঅ্যাকশন। বুঝতে পারলাম? কি চিহ্ন আমরা বাংলা লিখি, এই চিহ্ন এরকমই আমরা করবো, বাদিকে নাম দিয়ে কোনো প্রবলেম? তাহলে অ্যানোড রিঅ্যাকশন আর ক্যাথোড রিঅ্যাকশন মিলে যদি সেল রিঅ্যাকশন হয়, তাহলে অ্যানোডের বিভবটা আর ক্যাথোডের বিভবটা মিলে কি হওয়া উচিত বল? সেলের বিভব। তাহলে এটা কি বলবো? প্রমাণ কোষ বিভব। ওটা যদি প্রমাণ জারণ বিভব জিঙ্কের হয়, প্রমাণ বিজারণ বিভব কপারের হয়, তাহলে এটা প্রমাণ কোষ বিভব। যোগ করতে পারে, যোগ করলে পরে অ্যানোডেরটা কি আছে? Zn বাই Zn প্লাস 2 প্লাস ক্যাথোডে কি হয়েছিল? কি আছে? কপার। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো দেখ, এরকম দাঁড়ালো যে অ্যানোডের জারণ বিভব, লিখছি অ্যানোডের জারণ মানে অক্সিডেশন, প্লাস ক্যাথোডের রিডাকশন বিভব। হ্যাঁ না? হ্যাঁ না? আচ্ছা একটা কথা বল, যদি এটা উল্টো লিখতাম, যদি Zn + 2 থেকে Zn লিখতাম, এই রিঅ্যাকশনটাকে উল্টো লিখতাম, তাহলে এখানে উল্টো হতো, আর এই মানটাও কি হতো? পজিটিভ জায়গায় নেগেটিভ হতো না? আমি বলতে চাইছি কারো জারণ বিভব যদি x হয়, তাহলে বিজারণ বিভব কত? -x। কারণ জারণের পথ উল্টো পথ চাইতে বিজারণ, তো এইদিকে যদি তাপদায়ী হয় ওদিকে তাপগ্রাহী, এই দিকের জন্য যদি জারণ বিভব +x হয় ওদিকে মাইনাস। এইবারে ব্যাপার হলো একজনের জারণ একজনের বিজারণ, ঝামেলা। দুটোকে যদি বিজারণ করে দিই, তাহলে যে বিজারণ আছে সে থাক, জারণটাকে কি করব? বিজারণ করব। তাহলে এটা যদি আমি অক্সির জায়গায় রিডিউস লিখি, তাহলে এখানে মাইনাস বসবে কিনা? তাহলে এইটা মাইনাস এটা হয়ে যাবে কিনা? সুবিধা কি? এইটাকে আর কিছু বলার দরকার নাই, আর লিখে দে, আর মানে রাইট সাইড। এইটাকে কিছু বলার দরকার নাই, এল লিখে দে, এল মানে লেফট সাইড। এতক্ষণ আর আর এল কেন লিখছিলাম না? না এতক্ষণ ধরে তুই একটা জারণ একটা বিজারণ লিখছিস, তাহলে ফাইনাল ফর্মুলা এইটা যে দুজনেরই বিজারণ দেবো। রাইট সাইড মানে কার? ক্যাথোডের বিজারণ বিভব থেকে, লেফট সাইড মানে কার? অ্যানোডের বিজারণ বিভব বিয়োগ করব। বলবি কেন স্যার? কারণ তোরা জানিস যে এই দিকে বিজারণ হয়, কারণ এই দিকের বিজারণ বিভবের মান বেশি হবে। দেখবি দেখ, এর বিজারণ বিভব কত হবে বল? এইটার বিজারণ বিভব কত হবে? মাইনাস হবে।
এটা তো জারণ বিভব দেওয়া আছে, তো বিজারণ হলে কি মাইনাস এটা বেশি কিনা, ওই জন্য তো এখানে বিজারণ হয়। ওই জন্যই স্যার কপারটাকে এদিকে নিয়েছিল, কারণ কপারের বিজারণ বিভব বেশি। কপারের বিজারণ বিভব তাহলে কপার যদি জিঙ্কের সঙ্গে থাকে, তুলনা তো জিঙ্কের সঙ্গে, এখন কপারকে যদি সিলভারের সঙ্গে লিস, সিলভারের 0.80, সিলভারের বিজারণ বিভব 0.80, কপারের 0. তাহলে কপারের চেয়েও সিলভারের কি বেশি। তাহলে যখন কপারের সঙ্গে সিলভারকে নিবি, বুঝতে পারছি না তখন সিলভারটাই দিকে চলে আসবে, মানে কপারের কম। কিন্তু এখন কপারকে কার সাথে নিয়েছিস? জিঙ্কের সঙ্গে। জিঙ্ক আর কপারের মধ্যে কার বিজারণ বিভব বেশি? কপার। তাহলে কপার বিজারণ হবে না জারণ হবে? জারণ হবে। রাইট সাইড আর লেফট সাইডে, বুঝতে পারলি? আর জিঙ্কে কি হচ্ছে? জারণ। জারণ। কারণ কার সাথে আছে? কপারের সঙ্গে। তাহলে জিঙ্কের জারণ বিভব বেশি হওয়ার কথা, কপারের জারণ বিভব কত হবে? মাইনাস, কারণ কি বলে বিজারণ। জারণ। আর জিঙ্কের জারণ কত? এটাই, কারণ এখানে জারণই লেখা আছে। তাহলে এটা জারণ যদি প্লাসে হয়, এটা মাইনাস হয়, তাহলে জারণ বেশি হচ্ছে না? তাহলে এর জারণ বিভব বেশি। সেদিন আমরা ঠিক করলাম যে বিজারণ নিয়ে কাজ করব। গোটা চ্যাপ্টারে কি নিয়ে কাজ করব? জারণ। বিজারণ নিয়েই কাজ করব। যদি স্যার জারণ দিয়ে দেয় তো বিজারণে কনভার্ট করব। সেই আমাদের ফর্মুলা হলো যে রাইট সাইড বা ক্যাথোডের বিজারণ বিভব থেকে লেফট সাইড বা অ্যানোডের বিজারণ বিভব মাইনাস করবো, কারণ এদিকে বিজারণ বিভবটা বেশি। এইটা আমরা করব। একজন বলতেই পারে স্যার যদি উল্টো করি, মনে করুন যে লেফট সাইডের জারণ বিভব থেকে রাইট সাইডের জারণ বিভব তুই নিজেই করলে ওটাই তো হতো। তুই যদি এটাকে জারণ রাখতিস, এটাকে বিজারণ করতিস, তো হতো না? হতো? হতো না? হতো না? আজকে স্যার এর জারণ এর বিজারণ সেটা থেকে তো শুরু হয়েছিল। তাহলে শুরু যা থেকে হোক ফর্মুলা আমাদের এটা। তাহলে দুটো জিনিস শেখালাম, কি করে সেল রিঅ্যাকশন লিখতে পারবি। পারলাম না? পারলাম না। ফর্মুলা কি? E0R - E0L, আর মানে ক্যাথোড, এল মানে দুটোই কি বটে? বিজারণ বিভব। বুঝতে পারলাম? হ্যাঁ না না বুঝতে পারলাম? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, শিওর? দেখলে স্টপ কর। তাহলে আমার E0 সেলের ফর্মুলা ছিল E0R - E0L, ঠিক আছে? এটা কোষের প্রমাণ তড়িৎচালক বল, অনেকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। এটা কি? রাইট হ্যান্ড ইলেকট্রন, ইলেকট্রোড মানে কি? ক্যাথোড, ক্যাথোডের বিজারণ বিভব। এটা ডট লাগছে, লিখছি না। এটা ক্যাথোডের বিজারণ বিভব, আর এটা অ্যানোডের। আমি একটা অন্য সেল নিচ্ছি। সেলটা কি করে তৈরি করতে হবে সেটা আমরা তৈরি করি আগে। দেখ, আমাকে দুটো মান দিয়েছে, ঠিক আছে ওটা ভালো করে দেখো। মনে কর মান দিয়েছে E0 Ni প্লাস 2/Ni। এই মানটা মনে কর 0.24 ভোল্ট। আগে বল এটা কি বিভব? বিজারণ বিভব না জারণ বিভব? জারণ বিভব। হ্যাঁ, বিজারণ বিভব। ক্লাস 2 থেকে 0 হচ্ছে বিজারণ, বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস না? বল পারছিস? এইবারে আরেকটা মান দিলাম E0 Ag থেকে Ag প্লাস 0.80 ভোল্ট। সরি, মানটা ভুল আছে, মাইনাস। এটা কি হোক, জারণ না বিজারণ? জারণ। জারণ। স্যার কি বলেছিল যে আমরা কি নিয়ে কাজ করব? বিজারণ। তাহলে এটা কনভার্ট করে নিচ্ছি। জারণ আছে, বিজারণ করতে গেলে কি করতে হবে? Ag/Ag প্লাসটাকে কি করব? Ag প্লাস বাই Ag। তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস 0.80 ভোল্ট। হ্যাঁ, বুঝতে পারলি? তোকে দুটোর দিয়ে দিয়েছে বিভব, সে দুটোই জারণ দিতে পারে, দুটোই বিজারণ দিতে পারে, একটা জারণ বিজারণ দিতে পারে। আমরা যাই দেখ কি করে নেবো, দুটোকে বিজারণ করে নেবো। বললি স্যার এইটাকে বিজারণ করলেন কারণ জারণ ছিল, এইটাকে কেন বিজারণ করলেন? তো বিজারণই আছে। না না, তোকে কোর্সটা ভাবতে হবে। আচ্ছা, ড্যানিয়েল সেলে কেন কপার ডান দিকে গেল? কারণ স্যার কপার যে ক্যাথোড। কি করে বুঝলি কপার ক্যাথোড? কারণ কারণ কপারের বিজারণ বিভব বেশি। এইখানে বলতো কার বিজারণ বিভব বেশি? এজি। এজির বেশি। হ্যাঁ। তাহলে এইটা কি বটে? সল্ট ব্রিজ। লবণ সেতু। এইদিকে কি হয়? ক্যাথোড। ক্যাথোড। এইদিকে কি হয়? অ্যানোড। এদিকে অ্যানোড, এদিকে ক্যাথোড।
এইদিকে কাকে বসাবো? সিলভার না নিকেল? এজি মানে সিলভারকে বসাবো কি দিকে? শিওর? দেখ হ্যাঁ কি হ্যাঁ ক্যাথোডে কে বসবে? বিজারণ কার বিজারণ হবে? বিজারণ না নিকেল তখন দেবে। ক্যাথোডে কে বসবে? যার বিজারণ হবে বিজারণ কার হবে? যার বিজারণ বিভব বেশি। আর জারণ কার হবে? যার বিজারণ বিভব কম। হ্যাঁ একজন বলছে যার জারণ বিভব বেশি, একজন বলছে যার বিজারণ বিভব বেশি কম। নাকি বিজারণ কার হবে? যার যার বিজারণ বিজারণ বিভব বিভব বেশি। বেশি। আর জারণ কার হবে? যার বিজারণ যার বিভব জারণ কম। বিভব বেশি মানে বিজারণ বিভব কম। কম। বাহ, আমাকে দুটো তড়িৎদ্বার দিয়েছে, এই দুটোর মধ্যে কার বিজারণ বিভব বেশি? সিলভারের। তাহলে সিলভারে কি হবে? বিজারণ, কারণ সিলভারের বিজারণ বিভব বেশি। তাহলে সিলভারটা কি হবে? ক্যাথোড না অ্যানোড? তাহলে সিলভার ডান দিকে যাবে না বাঁ দিকে? ডান দিকে। কোন দিকটা ডান দিক? ক্যাথোড। তোদের ডান দিক না আমার ডান দিক? সবার তোমারই। বুঝতে পারলাম? তাহলে ক্যাথোডে বসবে সিলভার, অ্যানোডে বসবে নিকেল। এটাও কনফার্ম হলো। এইবারে এখানে যে সিলভার লিখবি কিসের আকারে লিখবি? বিজারণ আকারে না জারণের আকারে? বিজারণ আকারে। তোর কাছে দুটো অপশন লেখা, তুই এজি প্লাস এইটা এখানে এরকম লিখতে পারিস, এরকম লিখতে পারিস। কোনটা লিখবি? উপরেরটা না নিচেরটা? নিচের নিচেরটা না উপরেরটা? না মাঝেরটা? মাঝেরটা। এটা কি বটে? বিজারণ। এখানে কি হবে? বিজারণ তাহলে যা খুশি লিখে দিলে হবে না, এখানে কিসের আকারে লিখতে হবে? বিজারণ বিজারণের আকারে। এইটা ni প্লাস 2 বাই ni হয়, আবার ni বাই এনাই ni প্লাস 2 হয়। এটা কি বলে? অ্যানোড। তাহলে এখানে জারণ লিখবো না বিজারণ? বিজারণ জারণ। এটা জারণ না বিজারণ? বিজারণ নিচেরটা কি? জারণ দুটোর মধ্যে কোনটা নেব? নিচেরটা তাহলে কি লিখবো? ni বাই। এনাই প্লাস স্যার বোঝাতে পারলে যদি তোকে ই নট ভ্যালু দিন দেয়, তুই সিএল গঠন করতে পারবি কিনা? তাহলে আরেকটা জিনিস শিখে গেলি, সিএল গঠন কর। তাহলে এই দুটো ভ্যালু তোকে দিলে সেখান থেকে সিএল গঠন করতে পারবি। এবারে সেল রিঅ্যাকশনে পড়ে যাবি। সেল রিঅ্যাকশন খুব কঠিন না সহজ? হ্যাঁ সহজ। তাহলে সহজ দেখি। তাহলে এইটা কি আমার অ্যানোড? তাহলে প্রথমে কি লিখবো বলেছিলাম? অ্যানোড রিঅ্যাকশন। কি এইটা কি আছে? ni থেকে ni প্লাস 2 ইলেকট্রন। হ্যাঁ না না, ni থেকে ni প্লাস 2 প্লাস। আর এটা কি বলে? বলে তোরা বল। ক্যাথোড সেখানে কি হবে? Ag প্লাস থেকে জি প্লাস থেকে একটা ইলেকট্রন নিয়ে Ag, এবারে এই দুটোকে যোগ করলে কি হবে? সেল রিঅ্যাকশন। যোগ করার আগে দেখ তোর ইলেকট্রন সমান নাই, তাহলে উপরটাকে গুণ করবো। 2 আর 1 লস হবে কত? 2। তাহলে এটাকে 2 করার জন্য 1 দিয়ে গুণ, লস হবে করে লিখি। আর এটাকে 2 করার জন্য দুই দিয়ে তাই ইলেকট্রন আর দরকার নাই, এখানে 1 দিয়ে গুণ করেছিস মানে ni আছে, ঠিক আছে? প্লাস এজিটা কি হবে? 2Ag প্লাস। এখানে ভুল করে 2টা দিতে বলিস না, আরো দিলাম। এখানে ni শুধু হবে ni এনাই প্লাস প্লাস 2 আর 2 প্লাস 2 2Ag। তাহলে এটা হলো সেল রিঅ্যাকশন। আচ্ছা n কত? 2। লস হলো কত হয়েছিল? বুঝতে পারলাম। এইবারে দেখ, যেটা তোর ভয় লাগছিল, তোদের এইটা থেকে এইটা কোনো ভয় রইলো আর? পারবো না শিওর। আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথমে দুটোকেই বিজারণ বিভব করব। যার বিজারণ বিভব সে ক্যাথোড, তাকে এইদিকে লিখবো। যার বিজারণ বিভব কম সে অ্যানোড, তাকে এইদিকে লিখবো। এবার যখন লিখবো এটাকে বিজারণ আকারে লিখবো, কারণ ক্যাথোড লিখছি, এটাকে জারণ আকারে লিখবো। কেননা এখান থেকে আমি অ্যানোড রিঅ্যাকশন লিখতে পারবো, ক্যাথোড রিঅ্যাকশন লিখতে পারবো, সেল রিঅ্যাকশন লিখতে পারবো। হ্যাঁ না না? এন বার করতে পারবো। হ্যাঁ না না? এইবারে ই নট সেল মানে কি? ই নট আর মাইনাস ই নট এল। তাহলে রাইট সাইডের বিজারণ বিভব মাইনাস লেফট সাইডের বিজারণ বিভব। রাইট সাইডের বিজারণ বিভবের মান কত? মানে এইটার বিজারণ বিভবের মান কত? মাইনাস 0.80। কত দাদু? তাহলে জারণ বিভব ওটা তো করবে, দেখলে হবে। আমি কি ঠিক করেছি? দুটোই কি বটে? বিজারণ বিভব। তাহলে রাইট সাইড মানে সিলভারের বিজারণ বিভব। উপরটা বটে নিচেরটা বটে? নিচেরটা। যদি নিচেরটা না থাকতো তাহলে উপরটাকে লিখে দিতাম মাইনাসটাকে প্লাস করে। যদি দেখতে পাস যে এটা জারণ, তো লেখার সময় তাহলে মাইনাসটাকে চেঞ্জ করে দিবি। তাহলে এখানে কেন 0.80 বসলো?
এখানে তো মাইনাস বসবে কিনা, কারণ ফর্মুলাতেই আছে। এবার লেফট সাইডে যা, লেফট সাইডে কি বসবে, বিজারণ না জারণ? বিজারণ, কারণ দুটোকে বিজারণ করেছে শুধু তো মাইনাস এসছে। লেফট সাইডে বিজারণ হবে কত, এটাই, এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস ব্র্যাকেটে দিতে পারি, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 0.24 একক কি ভোল্ট, তাহলে কত হচ্ছে 1.04 ভোল্ট। সেটাতে পারলে লিখতে পারবো, কোষ গঠন করে সেল রিঅ্যাকশন লিখতে পারবো, সেল রিঅ্যাকশনের সাথে সাথে এন বলতে পারবো। আমরা কি ই নট সেল বার করতে পারবো না, পারবো না? হ্যাঁ না না, স্টপ করো, মানে পজ করো, ঠিক আছে, আমরা লিখে দেবো।